ম্যাম, আপনি আমায় ডেকেছেন? হ্যাঁ, অ্যাকচুয়ালি এখানে এই হসপিটালে বোধহয় কথাটা আমার বলা ঠিক হচ্ছে না, কিন্তু আমাকে যখন ভালো নার্সের নাম বললো, আমার তো তোমার নামটাই মাথায় এলো। আমি তাই তোমার নামটা এক জায়গায় রেকমেন্ড করেছি। কোথায় ম্যাম? আমার এক বন্ধু, ও একটা সুপার স্পেশালিটি হসপিটাল ওপেন করছে। বিরাট বড় প্রজেক্ট, অনেক টাকা পয়সা ইনভলভ রয়েছে এটার মধ্যে। এনআরআইসরাও জয়েন করছে, আমাকেও বলেছে হয়তো আমিও জয়েন করব। তো ও আমাকে বলছিল কিছু নির্ভরযোগ্য লোকজন সাজেস্ট করার জন্য বিভিন্ন ফিল্ড থেকে। তো নার্স হিসেবে তোমার কথা আমার মনে হলো, তোমার থেকে বেটার কেই বা হতে পারে, তাই জন্য তোমার নামটা আমি রেকমেন্ড করেছি। তুমি একবার আমার বন্ধুর সাথে কথা বলে নেবে? হ্যাঁ ম্যাম, আপনি আমার জন্য এতটা ভেবেছেন, থ্যাংক ইউ ম্যাম। নিশ্চয়ই কথা বলবো, কেন কথা বলবো না। আপনি আমাকে নাম্বারটা দিয়ে দেবেন, আমি ওনাকে ফোন করে নেব। আপনি একটু বলে রাখবেন। না 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 না, ফোন করাটা ঠিক হবে না। হ্যাঁ, অ্যাকচুয়ালি এত বড় প্রজেক্ট তো, ওর নিজেরও ভীষণ হাই প্রোফাইল ব্যাপার স্যাপার, প্রচুর টাকা পয়সার ব্যাপার। এই কথাগুলো না ফোনে বলাটা ঠিক হবে না। ঠিক আছে ম্যাম, আমার যেদিন অফ ডে থাকবে সেদিন তাহলে আমি চলে যাব, গিয়ে দেখা করে নেব। হ্যাঁ, সেটা ঠিক আছে। তুমি চাইলে আরেকটা কাজও কিন্তু করতে পারো। কি ম্যাম? আমার বন্ধু আজকে আসছে, ক্যাফেটেরিয়াতে আমার সঙ্গে দেখা করতে আসছে, কিছু দরকার আছে, কথাবার্তা আছে আমাদের। তো তুমি এক ফাঁকে গিয়ে দেখা করে নাও আমার বন্ধুর সঙ্গে, বেটার হবে না? অত দূরে উজিয়ে তোমাকে যেতে হবে না। কটায় ম্যাম? আসলে এখন তো আমি ডিউটিতে আছি। হ্যাঁ, তো ডিউটিতে আছো তো কি হয়েছে, একটুখানির তো ব্যাপার। দেখো, আমি এখন যাব ওর সঙ্গে দেখা করতে, কথা বলতে, আমার আধ ঘন্টা মতো লাগবে। আমি আধ ঘন্টা পরে ফিরে এলে তুমি তারপরে গিয়ে 10-15 মিনিটের জন্য দেখা করে নিও, কথাবার্তা বলে নিও। 10 মিনিটের জন্য পেশেন্টকে একা রেখে গেলে খুব একটা কিছু প্রবলেম হবে না। আর আমি তো আছি, ইফ দেয়ার ইজ এনি ক্রাইসিস আমি ম্যানেজ করে দেবো। না ম্যাম, আসলে আমার এখনো কনফার্মেশন হয়নি তো। সূর্য স্যার যদি হঠাৎ আমাকে খোঁজ করেন আর যদি দেখেন আমি ডিউটিতে নেই। সূর্যদা তো আমাকে ভীষণই ভালোবাসেন, তুমি সেটা খুব ভালো করে জানো। সূর্যদা আমাদের কলেজের সিনিয়র, একেবারে দাদারই মতো। তো সূর্যদার ব্যাপারটা খুব একটা সমস্যা হবে না। যদি উনি কোনো কোয়ারি করেন আমি ম্যানেজ করে দেবো। তুমি 10-15 মিনিটের জন্য গিয়ে ঘুরে এসো। আপনি যদি যেতে বলেন তাহলে আমি নিশ্চয়ই যাব। হ্যাঁ, অফকোর্স, আমি যেতেই বলছি। এত বড় একটা সুযোগ কেউ হাতছাড়া করে নাকি? তুমি যাও, দেখা করে এসো। আর ও যখন এতটা এসেইছে, এই তো ক্যাফেটেরিয়াতে ওয়েট করছে, আমি যাচ্ছি, আমি গিয়ে আমার কথাবার্তাগুলো সেরে ফেলছি, আধ ঘন্টার মধ্যে আমি ফিরে আসবো, তুমি যাবে, রেডি হয়ে থাকো একেবারে, গিয়ে জাস্ট 10-15 মিনিটের ব্যাপার, কি কথা বলে চলে আসবে। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। ঠিক আছে, তুমি তাহলে এখন ডিউটি জয়েন করো, সময় মতো প্লিজ চলে যেও, দেখা করে নিও। ওকে ম্যাম। এনে ধর। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। সাইজ ফাইজ কি হবে কে জানে, যাকে ঠিক আছে। দেখ রোহিণী, সাইজ ফাইজ অত জোগাড় করতে পারিনি, মোটামুটি আন্দাজে একটা জোগাড় করতে পেরেছি, দেখে নিস কিন্তু। আমি ম্যানেজ করে নেবো, আরে কয়েকটা মিনিটের তো ব্যাপার, আইল ম্যানেজ। আচ্ছা, সুতনুকা বলে মেয়েটি কিন্তু আসবে তোর কাছে। সুতনুকা? সে কে? আরে বাবা, সুতনুকা, যে মেয়েটার ডিউটি ছিল, যাকে আমি তোর কাছে পাঠাচ্ছি। কি ভুলে গেলি সব? ও মাই গড, তাই বল। তা আমি কি করে জানবো বলতো? আমি কি করে জানবো? ওটা কি কথা স্বপ্নদীপ, তুই জানবি না? ও তো এখানে এসে বলবে যে আমি ওকে রেকমেন্ড করেছি তোর কাছে, তোর নামটা তো জানতে হবে। কারেক্ট, ঠিকই বলেছিস। তাহলে আজ রাতেই আর একটা নতুন খেলা শুরু হবে, তাই তো? খেলা তো শুরু হতেই হবে, তা নাহলে কি করে হবে? ও প্রত্যেক দিন চোখের সামনে দিয়ে যশকে নিয়ে আসবে, আবার যশকে নিয়ে বেরিয়ে যাবে, কর্মক্ষেত্রে সুনাম অর্জন করবে, ক্রিটিক্যাল পেশেন্টকে বাঁচিয়ে তুলে মহান সাজবে। শ্বশুরবাড়ির লোকজনকে তো হাত করে ফেলেছে, শুধুমাত্র আন্টি বাদে। এত কিছু আমার পক্ষে তো মেনে নেওয়া সম্ভব নয় স্বপ্নদীপ। আমার চোখের ওপর দিয়ে এতগুলো ঘটনা ঘটে যাবে আর আমি চুপ করে বসে থাকবো, এটা হতে পারে না। শাবনামকে এর দান শোধ করতেই হবে। ধরে নে এটা সে দান শোধ করারই খেলা। দেখ, তোর তো এটাতে জড়িয়ে পড়ার কোনো সম্ভাবনা থাকবে না, কোনোভাবেই না, আর কেউ টেরও পাবে না। হ্যাঁ, যদি না কেউ তোকে দেখে ফেলে তো। দেখে ফেলার কোনো চান্সই নেই।
ওখানে যে আয়াটা থাকে তাকে আমি টাকা দিয়ে বলে এসেছি যে আমি একটু বেরোচ্ছি, আমি ফিরে এসে খাবো, ও যেন একটু কিছু খাবার কিনে এনে রাখে। তাহলে ও থাকলো না, সুতনুকাকে আমি তোর কাছে পাঠাচ্ছি। ওয়ার্ডের পাশেই ওয়াশরুম, আমি জাস্ট যাবো, চেঞ্জ করব আর কাজটা সেরে ফেলবো, কারোর দেখার কোনো চান্সই নেই। আর আমি যতদূর জানি পেশেন্টকে 7:30-তে ডিনার করিয়ে দেওয়া হয়, তারপর ওকে ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে দেওয়া হয়। তার মাঝেই আমায় কাজটা সেরে ফেলতে হবে। উনি যখন ঘুমিয়ে পড়বেন, ঘুমন্ত অবস্থাতেই আমি ইঞ্জেকশনটা পুশ করব, তাতেই যা হবার হবে। সব অ্যারেঞ্জ করে নিয়েছিস তো? এভরিথিং ইজ ডান। আমি যে ব্যবস্থাটা করেছি তাতে পেশেন্ট মরে নাও যেতে পারে, মরে যাবে না, কিন্তু একটা ড্যামেজ তো ডেফিনেটলি হবে। দেখ, ওই পেশেন্টের যা কন্ডিশন ছিল খুবই ক্রিটিক্যাল, মরে বেঁচেছিলেন প্রায়। শবনম সেখানে গিয়ে ট্রিটমেন্ট করিয়ে সেই ক্রিটিক্যাল পেশেন্টকে সুস্থ করে তুলে নাম কিনবে, তার থেকে বেটার আমি আর একটু ড্যামেজ করেই দিই। তবে এটুকু আমি 100% শিওর যে, আর সত্যি কথা বলতে কি স্বপ্নদীপ, আমার নিজের জীবনটা এত ড্যামেজড হয়ে গেছে না, আমি না অন্য কোনো ড্যামেজ নিয়ে আর ভাবার জায়গাতেই নেই। ক্যারি অন রোহিণী, ক্যারি অন। তুই ঠিকই করেছিস। দেখ, তুই জাস্টিস পাসনি, তাহলে তুই অন্যকে জাস্টিস দিবি কেন? এটাই তো স্বাভাবিক। আচ্ছা ঠিক আছে, শোন, আমি না চলি, দেরি হয়ে যাবে, আমি আসছি, আমি মেয়েটাকে পাঠিয়ে দিচ্ছি। রোহিণী শোন, বলছিলাম মেয়েটিকে দেখতে কেমন রে? মানে সিরিয়াসলি একটা মেয়ের নাম শুনলেই ব্যাস অমনি হয়ে গেল তো? আসছে তো, দেখে নিস। না মানে ভাবছিলাম যদি একটু দেখতে সুন্দরী টুন্দরী হয় তাহলে। আমি মরছি আমার জ্বালায়। স্বপ্নদীপ, তোর এখন এইগুলো মনে হচ্ছে? ডিসকাস্টিং। আসছি আমি। তোমার পেশেন্টের কি খবর? ভালোর দিকে। বাহ, ভালোর দিকে হলেই ভালো। এই পেশেন্টকে যদি তুমি সুস্থ করে তুলতে পারো তাহলে কিন্তু তোমার উপর সবার কনফিডেন্সটা বেড়ে যাবে। রেপুটেশনটাও ভালো হবে হসপিটালে, আর তোমার চাকরিটাও পাকা হয়ে যাবে। দেখো, চাকরি পাকা হওয়ার জন্য কিংবা রেপুটেশন ভালো হওয়ার জন্য কিন্তু আমি পেশেন্টকে সুস্থ করছি না। আমার কিন্তু অন্য একটা কারণ আছে। কি কারণ? এখন বুঝি তোমাকে কারণটাও বলে দিতে হবে। দেখো, পেশেন্ট যত ক্রিটিক্যাল হয় তত না আমার মধ্যে লড়াই বাড়ে, পেশেন্টকে সুস্থ করার লড়াই। এটা আমার একটা প্যাশন। আমি যে করেই হোক ক্রিটিক্যাল পেশেন্টকে সুস্থ করতে চাই। প্রবলেমটা কি? অনেকগুলো প্রবলেম, একটা প্রবলেমের থেকে আরেকটা প্রবলেম বেড়েছে। নিউরোলজি প্রবলেম, একবার স্ট্রোক হয়ে গেছে। আর এসব পেশেন্টদের তো সব রকম ওষুধ দেওয়া যায় না। আমি খুব কেয়ারফুলি ডিল করছি, আমি সাবধানে দেখছি পেশেন্টকে। বিপিও খুব ফ্ল্যাকচুয়েট করছে। তবে কি জানো, আমি না সাহস করে একটা ওষুধ চেঞ্জ করে দিয়েছি। আর এই ওষুধটা দেওয়ার পর কিন্তু পেশেন্ট ইমপ্রুভ করছে, অনেকটা বেটার হয়েছে। হ্যাঁ, আমি সবটাই টেস্ট করে নিয়েছি, তার জন্য ওষুধটা চেঞ্জ করতে পেরেছি। আর আমার মনে হয়, আমার বিশ্বাস যে 7 দিনের মধ্যে পেশেন্ট আরো বেটার রেজাল্ট করবে। আজকে পেশেন্টের বাড়ির লোক ভিজিটিং আওয়ার্স আমাকে জিজ্ঞেস করছিল যে পেশেন্টকে কবে বাড়ি নিয়ে যেতে পারবে। অনেকদিন হয়ে গেছে পেশেন্ট হাসপাতালে। আমি বলেছি যে আগামী 1 মাসের মধ্যে হয়তো বাড়ি নিয়ে যেতে পারবেন। এতটা অ্যাসুরেন্স দিয়ে দিলে? তুমি শিওর, তুমি কনফিডেন্ট যে 1 মাসের মধ্যে উনি একদম সুস্থ হয়ে বাড়ি চলে যেতে পারবে? হ্যাঁ, ওষুধে তো বেটার রেসপন্স করছেন, তো আমার বিশ্বাস যে এরপরে আরো ভালো হবে। শবনম, এটা তোমার প্রথম ক্রিটিক্যাল পেশেন্ট। এই পেশেন্ট যদি 1 মাস পর সুস্থ হয়ে বাড়ি ফিরে যায় তাহলে হসপিটালে আমরা সবাই মিলে সেলিব্রেট করব, আর আমি অর্গানাইজ করব সবকিছু। মনে হচ্ছে
এর আগে আমি কোনো ক্রিটিক্যাল পেশেন্ট ডিল করিনি, কাউকে সুস্থ করে তুলিনি, কাউকে আমি মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনিনি। তুমি এমন করে কথাটা বললে। মনে আছে আমার, আমি তো অলমোস্ট আই ওয়াজ ডেড। আমাকে মৃত্যুশয্যা থেকে তুমি তো সুস্থ করে তুললে, তুমি তো আমার জীবনটা বাঁচালে। কিন্তু সেটা একটা অন্য ব্যাপার ছিল। এটা কিন্তু তোমার কাজের জায়গা, তোমার কাজের সুনামের জায়গা। এটা তোমার চাকরির ক্ষেত্রে একটা বড় সম্মানের ব্যাপার। আর ওটা ওটা যে আমার জীবন মরণ ছিল। জানি, তবুও সেটা কিন্তু ব্যক্তিগত ব্যাপার ছিল। এটা কিন্তু ব্যক্তিগত নয় স্বপ্ন, এটা কিন্তু টোটালি তোমার অফিসিয়াল পাবলিক ওয়ার্ক। তুমি ডাক্তারি পাশ করার পর যে চাকরি পেয়েছো তার সুনাম রক্ষা করা, পেশেন্টের স্বার্থ রক্ষা করা, পেশেন্টের স্বাস্থ্য রক্ষা করা, পেশেন্টের ভরসাস্থল হয়ে ওঠা কিন্তু টোটালি অন্য ব্যাপার। ইটস টোটালি ডিফারেন্ট। ঘুম পাচ্ছে। হ্যাঁ জানি তোমার ঘুম পাচ্ছে। শবনম, আমি লাস্ট 2-3 দিন ধরে লক্ষ্য করছি আমি যখনই তোমাকে আমার কাছে টানছি তুমি আমাকে এড়িয়ে যাচ্ছ। ভুল ধারণা। দেখো, সকালবেলা আমার ডিউটি আছে, আমাকে ঘুমোতে হবে। আমার না শরীর দেয় না। হ্যাঁ, আমাকেও ঘুমোতে হবে। তুমি পারো, আমি পারি না। আমি গ্রামের মেয়ে, আমার তাড়াতাড়ি ঘুমানোর অভ্যেস। হ্যাঁ, অনেক বছরই শহরে আছি ঠিকই, কিন্তু আমার অভ্যেসটা বদলায়নি। বুঝলাম, ঠিক আছে, শুয়ে পড়ো। গুড নাইট। তুমি আমাকে কোথাও কোথাও ভুল বুঝতে শুরু করেছো। তুমি কখনো আমার সম্পর্কে উঁচু ধারণা পোষণ করবে, তখন তুমি আমার কাছে আসতে চাইবে। আবার কখনো আমার সম্পর্কে এমন একটা ধারণা করবে যেটার সঙ্গে আমার কোনো যোগাযোগই নেই, তখন আমার দিক থেকে মুখ ফিরিয়ে থাকবে। সেটা তো হতে পারে না। তাই তোমার মনে রাখা উচিত, আমার অভিমানের দাম তুমি না দিলেও আমি নিজে দিতে পারি। গার্গী আছে?
গার্গীর তো সকালে ডিউটি ছিল, এখন আমার ডিউটি। না, সূর্য স্যার ডাকছিলেন। সূর্য স্যারকে বলে আমি কালকে দেখা করব, এখন তো ডিউটি আওয়ারে আছি। আর আমার এই পেশেন্টকে একটা ইম্পর্টেন্ট ইনজেকশন পুশ করতে হবে, এখন কথা বলতে পারছি না। ওকে সুতনুকা দি, তোমার মুখটাই তো দেখা হলো না। পরে দেখো। আমি আসছি। হ্যাঁ রোহিণী বলো। আন্টি, আজকে রাতে একটা সাংঘাতিক ঘটনা ঘটবে। কি হয়েছে? কি ঘটবে? এ মেয়ে তো বাড়িতে। এখন বাড়িতে আছে, কিন্তু বাড়িতে আর বেশিক্ষণ থাকবে না। হ্যাঁ, বাড়ি থেকেও বেরিয়ে পড়বে, ওকে ডেকে পাঠানো হবে। শোনো না, কি হয়েছে আমাকে বল, আমি তো কিছুই বুঝতে পারছি না। আমাদের যে সিনিয়র সূর্যদা, যার কথা তোমাকে বলেছিলাম, সূর্যদা ওকে তো একটা ক্রিটিক্যাল পেশেন্ট হ্যান্ডেল করতে দিয়েছিলেন। সূর্যদা পুরো ব্যাপারটা জানেন, পুরো ব্যাপারটার সঙ্গেই সূর্যদা রয়েছেন। বাড়িতে খাওয়ার টেবিলে তো অনেক কিছুই আলোচনা হয়, আমি শুনছিলাম ওনাকে খুব একটা ক্রিটিক্যাল পেশেন্ট দেখছে এবং সে নাকি ভালো আছে। ভালো ছিলেন, এই খানিকক্ষণ পর থেকে বা যে কোনো মুহূর্তে খাবি খেতে শুরু করবে। তাই জাস্ট বাড়িতে ফিরেই আমার মনে হলো তোমাকে জানানো উচিত, তাই ফোন করলাম। শোনো না, কি হয়েছে আমাকে একটু বুঝিয়ে বলো, আমি বুঝতে পারছি না কিন্তু। শোনো আন্টি, একটা কথা বলি, একটা মেয়ে যে কিনা আমার জীবনের সুখ শান্তি সবটা কেড়ে নিয়েছে, যে কিনা আমার জীবন থেকে নিরাপত্তাটুকু অবধি কেড়ে নিয়েছে, আমার জীবনটা লন্ডভন্ড করে দিয়েছে, তাকে তো এত সহজে আমি ছেড়ে দিতে পারি না। আর যাই হোক, এবং সেখানে থেমে থাকিনি, একই জায়গায় এসে কাজ করছে, যশের সঙ্গে, তাও আবার দুজনে একসাথে আমার চোখের ওপর দিয়ে আসছে, আবার গাড়ি করে একসাথে দুজনে বেরিয়ে যাচ্ছে। আমার পক্ষে না এটা মেনে নেওয়া দিনের পর দিন আমার পক্ষে পসিবল নয়, জাস্ট পসিবল নয়। মেনে নিচ্ছ কেন, আমি তো সেটাই বুঝতে পারছি না। এদিকে তোমাকে নিয়ে নানা রকম কথা হয় এখানে, তোমার প্রশংসায় একেবারে পঞ্চমুখ সব। দোস্ত বলে রোহিণীর সঙ্গে আমার একটা সুস্থ সম্পর্ক আছে, ডিভোর্স হয়ে গেছে তো কি হয়েছে, একটা সুস্থ সম্পর্ক, একটা বন্ধুত্ব, এইসব বলে। আরও বলে আমার ছেলে তোমার সুবিধে অসুবিধা বা অসুখ করলে তোমার পাশে গিয়েও দাঁড়াবে, এসব বলে টলে। শোনাটাই তো স্বাভাবিক, তার কারণ এখন তো আর আমি আগের মতো রাগ করি না, ঝগড়া করি না, অপমান করি না। ওদের দুজনের প্রতিপক্ষ হয়ে আমি দাঁড়াই না, ঠিক সেই কারণেই তো এই কথাগুলো বলছে। আমি এখন আমার স্ট্র্যাটেজি বদলেছি। আগে একরকম স্ট্র্যাটেজি নিয়ে চলেছিলাম, দেখেছি তাতে কোনো লাভ হয়নি, তাই ইনএভিটেবলি আমাকে স্ট্র্যাটেজিটা বদল করতে হয়েছে। আর পরিবর্তিত স্ট্র্যাটেজির আজকেই প্রথম পরীক্ষা, দেখা যাক কি হয়। এত রাতে কে ফোন করলো? তোমারই তো ফোন বাজছে, চেক করো কে ফোন করলো এত রাতে। সূর্যদা। সূর্যদা? সূর্যদা এত রাতে ফোন করছে কেন? তোমার পেশেন্ট ঠিক আছে তো? আরে ফোনটা বেজে যাচ্ছে, তুমি রিসিভ করো ফোনটা। আমার খুব নার্ভাস লাগছে, আমার পেশেন্টের কিছু হয়নি তো, এত রাতে সূর্যদা ফোন করলো।
রিসিভ করো। হ্যালো সূর্যদা। হ্যাঁ শবনম। আচ্ছা শবনম, আমি তোমাকে একটা দায়িত্ব দিয়েছিলাম, তুমি এই দায়িত্ব পালন করেছো? নিজের দায়িত্বে তুমি পেশেন্টের ওষুধ চেঞ্জ করে দিয়েছো? হ্যাঁ সূর্যদা, কিন্তু ওষুধ পাল্টানোর পরেও তো পেশেন্ট ইমপ্রুভ করছিল, ভালো রেসপন্স করছিল। পেশেন্ট ভালো রেসপন্ড করছিল? হ্যাঁ, তুমি জানো এখন পেশেন্টের ভয়ানক রেসপিরেটরি ট্রাবল হচ্ছে। আরে আমার আজকে নাইট ডিউটি ছিল, তাই আমি জানতে পারলাম, না হলে তো আমার জানতে আর অনেক দেরি হয়ে যেত।